যে বিমান ছিঁড়ে পড়ে যাবে। বিমান যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো উনি আর বাঁচবে না, তাই উনি আর বিমানে উঠে নাই। বিমান চলে আসে সমস্ত যাত্রী নিয়ে। মনে হলো যে আমি নিরাপদ নাই। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু প্রয়োজন নাই। মনে হচ্ছে আমি আমার সন্তানকে নিয়ে কোথায় গেলে কেমনে আমি সুস্থ থাকবো, শান্তিতে থাকবো। আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কেমন ভালো আছি আপনারা জানেন, গতকালকে যে বিমান দুর্ঘটনাটা ঘটে উত্তরা এক মাইলস্টোন কলেজের মধ্যে, তো এখানে অনেক ছাত্রছাত্রী, টিচার অগ্নিকাণ্ড হয়ে কতজন মারা গিয়েছে এবং কতজন অসুস্থ মেডিকেলে আছে, রক্তের প্রয়োজন। যে যেখানে যে অবস্থাতে আছে সবার জন্য দোয়া করি। কিন্তু কালকে থেকে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমি মোটেও ভালো নেই। কতটা মায়ের আহাজারি, কত কান্না। আর একটা বাচ্চা দেখলাম পুরে ছাই হয়ে একা হেঁটে হেঁটে বের হয়ে আসছে। এগুলা দেখে কি বলবো, আসলে আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কিছুই বলবারও পারতেছি না, কি বলবো কিছুই জানি না। তবে কালকের এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে পুরো রাত আমার একটু ঘুম হয়নি। সকালবেলা যখন আমার ওয়ালিদ বাবুকে আমি পড়তে দিয়ে আসলাম, দিয়ে আসার পর প্রতিদিনের বেলায় আমার যেটা হয় যে 3 ঘন্টা সময় আমি পাই, আমি অনেক কাজ করতে পারবো বা একটু শান্তিতে থাকবো। কত কাজ 3 ঘন্টার ভিতরে আমি কমপ্লিট করে নিতে পারবো। একটা নিরাপদ স্থানে আছে। 3 ঘন্টা কম সময় না, অনেক কাজ করা যায়। কিন্তু আজকে ওরা দিয়ে আসার পর প্রতিদিনের মতো আমার ওই রকম লাগেনি। আমার কতটা যে খারাপ লাগছে, আমি একটু শান্তিতে কোনো কাজই আমার হাতে ওঠেনি। আমি আজকে মনে হলো যে আমি নিরাপদ নাই। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু প্রয়োজন নাই। মনে হচ্ছে আমি আমার সন্তানকে নিয়ে কোথায় গেলে কেমনে আমি সুস্থ থাকবো, শান্তিতে থাকবো। কারণ আমার ভিতরে এতটা অশান্তি কাজ করতেছে। আমি ওরে যখন পড়তে দিয়ে আসছি, দিয়ে আসার পর থেকে আমার একটু ভালো লাগে নাই। যাই হোক, সকালের সময় যাওয়ার পর ওর বাবার আসলে সময় থাকে না, কাজকর্মর কারণে অনেক ব্যস্ত থাকে। ওরে পড়তে নিয়ে যাওয়া আসা কিছুই ও করতে পারে না। আজকে ওর বাবা দুপুরে যখন প্রাইভেট পড়তে যায়, বাবু যেতে চায় না, প্রাইভেটে হোক আর ক্লাসে হোক, কোনো কিছুতেই যেতে চায় না। কিন্তু তার বাবার অনেক ক্লান্তি, অনেক খারাপ লাগা সত্ত্বেও আজকে বাবুকে নিয়ে গেছে এবং ওইখানে বৈশা সাথে করে নিয়ে আসছে। এরকম তো প্রতিটা বাবা মায়ের মনের ভিতর আতঙ্ক সৃষ্টি হয়েছে। সবাই খুব টেনশনে আছে। সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ সকল মা বাবাকে সুস্থ রাখুক। আর যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখনো হাসপাতালে আছেন তাদেরকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেয়। খুব খারাপ লাগছে। তো এখন আমি আপনাদেরকে একটা গল্প করব ছোটোবেলার আমাদের সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছিল। আমার মা আমাদেরকে ছোটো রেখে উমরাতে গেছিলেন সৌদি আরবে। আমার বাবা সৌদিতে থাকতেন। তো ফ্যামিলি ভিসা দিয়ে তো বেশি দিনের জন্য নিয়ে যাওয়া যাবে না, আমরা ছোটো ছোটো ছিলাম, ভাই বোন বেশি।
তো উমরাতে গেলে অল্প দিনের জন্য গিয়ে চলে আসা যায়, তাই মাকে কিছুদিনের জন্য নিয়েছিলেন। তা আমার মা যেতে চাইছিলেন না, বলছিলেন যে আমি বিমানে কিভাবে যাব। আমার মা কখনো কোনো বাসে বা নৌকা ভ্রমণ করতে পারে না, খুব বেশি ভয় পায়। সামান্য একটু রোড পার হইতে গেলে, যদি ডাক্তারে নিয়ে যাইতাম, রোড পার হইতে হইতো। ওই রোড পার হইতে গেলে মা সিএনজি দিয়ে রিজার্ভ করে আমরা রোডটা পার করতাম, অল্প একটু রোড পার হইতে গেলে। আমার সেই মা কীভাবে সৌদি আরব গেল সে একটা গল্প। বিমান নাকি ছিঁড়ে পড়ে যায়, মায়ের একটা ভয় ছিল। তো মাকে আমরা কোনো রকম পাঠাই দিছি। মা গেছে, যাওয়ার সময় সিলেট থেকে ফ্লাইট ছিল না, ঢাকা থেকে ফ্লাইট ছিল। তো সিলেটে আমি নিজে একটা সব হজযাত্রীর সাথে বাসে উঠাই দিই, তাদের সাথেই তারা তাদের দায়িত্বে সিলেট থেকেই সবাইকে নিয়ে যায়। তো ওইখানে গিয়ে উনি মাসখানেক থাকলেন। তো থাকার পরে আসার সময় আমার বাবা যেখানে থাকতেন সেখান থেকে এয়ারপোর্ট অনেকটা দূরে। তো আমার মামা যেখানে থাকতেন, আমার তিন মামাই সৌদিতে থাকেন আমাদের জন্মের আগে থেকেই। তো আমার ছোটো মামার কাছে আমার মা চলে যান দেশে আসার কিছুদিন আগে। তো ওইখান থেকে কাছে হবে, আর আমার মামা এয়ারপোর্টে নিয়ে দিয়ে আসতে পারবে, সেই জন্যই। তো যেদিন ওনার ফ্লাইট হয়, ওনার ইমিগ্রেশনের জন্য তো আগে চলে যেতে হবে এয়ারপোর্টে। তো সৌদির এয়ারপোর্টের ভিতরে আমার মামা ফ্লাইট হওয়ার 3 ঘন্টা আগে ওনাকে নিয়ে ভিতরে দিয়ে আসেন। সব যাত্রীরা বিমানে উঠে, কিন্তু আমার মা বিমানে উঠে না। আমার মা বিমানে না উঠে ওনার ভয় কাজ করলো যে বিমান ছিঁড়ে পড়ে যাবে। বিমান যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো উনি আর বাঁচবে না, তাই উনি আর বিমানে উঠে নাই। বিমান চলে আসে সমস্ত যাত্রী নিয়ে। তো এখানে তো অনেকেই অপেক্ষা করতেছি আমরা যে মা আসবে, কখন আসবে। মামা তো ওখান থেকে উঠাই দিয়ে বলে দিছে যে উঠাই দিয়ে দিছি, চলে আসবে। তো সবাই আসছে, আমাদের মা আসে নাই। তো এটা আমরা তো একদম হতাশার মধ্যে। জানাইলাম মামাকে, সবাইকে জানাইছি আমরা সৌদিতে। জানানোর পরে দেখা যায় মামা বলতেছে তো আমি তো ওনারে দিয়ে আসছি, তাহলে কী হইলো। তো আমার মামা দৌড়াইয়া গেছে এয়ারপোর্টের ভিতরে, গিয়ে খোঁজখবর নিয়ে দেখা যায় আমার মা বসে আছে ওইখানের ভিতরে, ওইখানেই বসে আছে। আর পরে মামা ওনাকে ওই জায়গা থেকে নিয়ে যায়। যাওয়ার পর আরও 1 সপ্তাহ পরে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নতুন করে আবার টিকিট করে ওনাকে পাঠায়। তো উনি কীভাবে যে আসলো, বলল যে আল্লাহর আরশ পর্যন্ত ওনার কাঁপছে। উনি যখন বিমানে উঠে এতটা ভয় পাইছিল যে বিমান ছিঁড়ে পড়ে যাবে, ছিঁড়ে পড়ে যাওয়ার একটা ভয়। তো সেই কথাটা আমার মনে পড়লো যে আমার মা ভয় পাইতো বিমান ছিঁড়ে পড়ে যায়। তো কালকে যে ঘটনাটা ঘটলো, বিমান ছিঁড়ে পড়ে যাওয়ার মতোই তো। না হয় কখনো শুনি নাই বিমান এভাবে অ্যাক্সিডেন্ট করে এত মানুষ মারা যায়। স্কুলের উপরে কী জন্য বিমানের ট্রেনিংয়ের বিমান চলবে? গণবসতির উপরে কেন চলবে? খালি জায়গায় গিয়ে ট্রেনিং করবে, তারা তো এটা করতে পারতো, এতগুলা প্রাণ যাইতো না। তো বাংলাদেশের আসলে নিয়মকানুন কোনো কিছুই ঠিক নেই, এগুলা পরিবর্তন হওয়ার দরকার। দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু এখনও কিছু নিয়মকানুন ডিজিটাল সব কিছু হয় নাই। কি বলবো, কোনো বাসাই পাই না, সব বাসা হারিয়ে ফেলেছি, কিছু বলতেই পারি না, এতটা খারাপ লাগতেছে। বসে আছি, দোকানে চলে যাব। বাবু ঘুমেছিল, ঘুম থেকে উঠছে, ওকে পড়াবার মতো হাতে কলম ওঠে না, আমার কিছুই ভালো লাগতেছে না। রান্না খাওয়া ঘুম গোসল সব আমার হারাম হয়ে গেছে গতকালকে থেকে। সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আর ওয়ালিদ বাবুকে তো এখন পড়তে দেই, সবাই ওয়ালিদ বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।